নমস্কার, আমি পৃথা। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন ওই 7:30টার মতো বাজে সকাল। এই যে তো আমি এখন ঘুম থেকে জাস্ট উঠিনি, মানে উঠছি। এই যে চাদর ফাদর নিয়ে একদম উঠছি। আসলে কাল রাতে শুতে অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর কালকে আমার একটা ড্যান্স পারফরমেন্স ছিল, তো সারা রাত ঘুমোতে পারিনি, এত পায়ে ব্যথা করছিল, তাই আমার উঠতে একটু দেরি হয়ে গেল। আসলে নাচটা তো রোজ রোজ প্র্যাকটিস করা হয় না, তো যখনই এরকম প্রোগ্রাম করা হয় তারপর দেখি গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা করে। সবাই অনেক সকালেই উঠে গেছে, আজ কালী পুজো তো বাড়িতে, তো একটু পরেই আমার পিসিমণি দিদি সবাই চলে আসবে। কাল একমাত্র শুধু বড় পিসিমণি এসেছে। তো চলো বিছানা টিছানা গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এই বাড়ির পুজো কটা দিন ঘুম থেকে ওঠার অনুভূতিটাও একদম অন্যরকম। সেই ভোরবেলা থেকে ঢাক বাজানো শুরু হয়। এই পুজো কটা দিন রোজ ঢাকের আওয়াজেই ঘুম ভাঙে। ছোটোবেলায় এই কালী পুজোর সময় যখন ভোরবেলায় ঢাক বাজতো, তখন ওই অর্ধেক ঘুম চোখেই মায়ের কাছে আবদার করতাম যে কালী মন্দিরে যাব। মা কোনো রকমে জাপটে ধরে শুয়ে রাখতো, তবে ঘুম আর হতো না। খালি ভাবতাম কতক্ষণে উঠে রেডি হয়ে কালী মন্দিরে যাব। আর ছোটোবেলায় তো ওই প্যান্ডেলের বাঁশ ধরে সে কি খেলা করতাম। আমরা প্রায় 20-21 জন মিলে খেলতাম, পাড়ার সব দাদা বোনরা মিলে। তাই এখন ঘুম থেকে উঠেই যাচ্ছি। ওই সিঁড়ির উপরে একটা জানলা আছে, ওখান থেকে কালী মন্দিরটা দেখা যায়। ওখান থেকে এখন ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। থেকে উঠে ফ্রেশ হয়েই একেবারে মন্দিরে চলে এসেছি। এসে দেখি যে মা কালীকে এখন ছোটদা ঘাম তেল দিচ্ছে। এই ছোট দাদা হচ্ছে ঝিনির বাবা। আগের ব্লগে তো তোমরা ঝিনিকে দেখেইছো নাচের রিহার্সেলের সময়। এই ছোট দাদা আমার একটা বড় মার ছেলে। আজকে তো মা কালীকে গয়নাও পরানো হবে, আরও ফুলের মালা দিয়ে সাজানো হবে, তাই দাদা সকাল সকাল ঘাম তেলটা দিয়ে দিচ্ছিল। দাদা মা কালীকে ঘাম তেলটা দিয়ে নিক, ততক্ষণ আমি একবার রাজা দাদুদের বাড়ি যাব, মানে আমার ছোট দাদুদের বাড়ি। এই বছর তো পুজোর পালিটা ছোট দাদুদেরই, তাই ছোট দাদুদের বাড়িতেই ভোগের সমস্ত সবজি কাটা হয়েছে। আমার ঠাকুমা, ছোট ঠাকুমা আরও অনেকজন মিলেই ভোগের সবজি কাটছিল। মোটামুটি ভোগের সবজি কাটা শেষের পথে। এখন বাকিরা উঠে অন্য কাজকর্ম করতে গেছে। আর এটা হলো পূজা দিদির মামার বাড়ির দিদা। এটুকু সবজি বাকি আছে, সেগুলো দিদিভাই এখন কেটে নিচ্ছিল। আমি আবার এলাম মন্দিরে। এসে দেখি তোফা দিদিও এসেছে মন্দিরে। বয়সে একটু বড় বলে তোফা দিদিকে দিদি বললেও আমাদের সম্পর্কটা কিন্তু একদম বন্ধুর মতো। আর এই গোটা পুজোতে সবার সঙ্গে নাচানাচি করলেও আমার আসল ড্যান্স পার্টনার কিন্তু এই তোফা দিদি। আর এই যে সৌরভ, কাল নাচে অসুর সেজেছিল। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আড্ডা দিতে চলে এসেছি। এখন আবার মন্দির থেকে ছুটে যাব বাড়ি, কারণ এখন আমার মেজো পিসুমণি আর মেজো পিসুমশাই এসে গেছে। আস্তে আস্তে বাড়ির লোকেরা বাড়ি আসছে, বাড়িটা একদম গম গম করবে। পুজোর সময় কি বাড়ির মানুষেরা বাড়ি না এলে ভালো লাগে? ওই যে আমার মেজো পিসুমণি আর মেজো পিসুমশাই। আশা করি তোমরা এই দুটি মানুষকে আগেও আমার ব্লগে দেখেছো। এই তো ঢুকলে এখন যদি টাটা করতে এখানে এখন জোরদার করে প্রণাম পর্ব চলছে, কারণ একদম বিজয়ার প্রণাম আর কালী পুজোর প্রণাম দুটো একসঙ্গে হচ্ছে। তার সঙ্গে অনেকটা আদরও পেয়ে গেলাম। আর এই যে এটা সুইটি, পূজা দিদির মাসিমণির মেয়ে। এই পুজো কদিন বাড়িতে একদমই মন টেকে না। একবার বাড়ি যাচ্ছি, আবার ছুটে মন্দিরে চলে আসছি। পিসিমণি ঠাকুরের জন্য ওই প্লাস্টিকের ফুলের মালা কিনে এনেছিল, তো সেইগুলোই মন্দিরে দেওয়ার জন্য এসছিল। কারণ আর কিছুক্ষণ পরেই মা কালীকে ওই ফুলের মালা, তারপর মা কালীর যে গয়নাগুলো আছে সেগুলো পরানো হবে। আর এখন ওই সকাল 9:30-10টার মতন বাজে। তো এখন আমি এখানে গরম গরম চপ নিয়ে বাড়ি যাচ্ছি, সবাই মিলে মুড়ি খাওয়া হবে। আর এখানে পিসেমশাই এখন বেলপাতা ছাড়াচ্ছে, পরে আরও বেলপাতা ছাড়ানো হবে।
মোটামুটি কিছুটা ছাড়িয়ে এগিয়ে রাখছে কাজটা, ওই ঠাকুরের পুজোর জন্য লাগবে তো। আর এটা আমার বড় পিসিমণি স্নান টান করে এই যে আমাদের ঠাকুর ঘরে বসে এখন পান পাতাগুলো গুছিয়ে নিচ্ছিল। এতে সবার স্নান করা হয়ে গেছে, শুধুমাত্র আমি এখনো বাকি। আর এগুলো হচ্ছে ভোগের উনুন, এই উনুনগুলোতেই মা কালীর ভোগ করা হয়। আমি একবার রাজা দাদাদের বাড়িতে এলাম, এটা রাজা দাদাদের ঠাকুর ঘর। এখন রাজা দাদা সব গোছগাছ করে দিচ্ছে, বাসনপত্র, সবজি, মশলা, আরও যেসব জিনিসগুলো লাগবে সেগুলো সব মন্দিরে নিয়ে যাওয়া হবে, তাই দাদা সব রেডি করে দিচ্ছে। আর কিছুক্ষণ পর থেকেই ভোগ রান্না শুরু করা হবে। আসলে বাড়ির পুজোটা সবার হলেও পুজোতে যাদের পালি থাকে তাদের আয়োজনটা সবচেয়ে বেশি করতে হয়। বছর যাদের পালি পড়ে তাদের মাথার চাপটা প্রচণ্ড বেশি থাকে, কারণ পুজোর সমস্ত দায়িত্ব বেশিরভাগটাই তাদেরকে নিতে হয়। আগের বছর তো আমাদের পালি ছিল, আমার দাদু হচ্ছে মেজো দাদু আর রাজা দাদার দাদু হচ্ছে ছোট দাদু। তো ছোট দাদু তো মারা গেছে, তাই ছোট দাদুর পালিটা ছোট দাদুর ছেলে মানে আমার জেঠুই চালাচ্ছে। এখানে এখন ভোগের সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো মন্দিরে নিয়ে আসা হচ্ছে। আর এদিকে এখন মা কালীর গয়নাগুলো পরানো হচ্ছে। আর এই যে এটা আমার জেঠু, এই টি শার্ট পরে যিনি চশমা পরে আছে, এই জেঠুরই এই বছর পালি। কালীর গয়নাগুলো পরাতে প্রায় অনেকটাই সময় লাগলো, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায় গয়নাগুলো সমস্ত পরাতে। মা কালীকে গয়নাগুলো পরানো হোক, আমি ততক্ষণ বাড়ি গিয়ে স্নানটা সেরে ফেলি, কারণ বাড়ির সবারই স্নান মোটামুটি কমপ্লিট, শুধু আমি বাকি আছি। এখনও অবধি স্নানটা না করলে এবার মায়ের কাছে বকা খাবো। তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। স্নান করে এসে দেখি দিদি এসেছে, এটা আমার মেজো পিসিমণির মেয়ে, আমার কোয়েল দিদি। এই কোয়েল দিদির সঙ্গে ভাবটা আমার ছোটোবেলা থেকেই খুব বেশি। আমি আর কোয়েল দিদি এখন দুজনে মিলে যাচ্ছি আবার মন্দিরে আড্ডা দিতে। সবাই এসেছে মন্দিরে, আর ওইদিকে এখন মা কালীর ভোগ রান্না হচ্ছে। আমার ঠাকুমা, ছোট ঠাকুমা, বৌদি, বড় মা, দাদা সবাই মিলে মা কালীর ভোগ রান্না করছে ওইদিকে, তাই আমরা এখন এই দিকে দাঁড়িয়ে গল্প করছি। এই যে এটা বড় বৌদি আর ওইদিকে আমার ঠাকুমা, দুজনে মিলে এখানে পায়েস রান্না করছে, আর বাকিরা আরও সব যে রান্নাগুলো হবে সেগুলো করে নিচ্ছে। সবাই মিলেমিশেই ভোগ রান্নাগুলো করা হয়। আমাদের বাড়ির কালী পুজোয় তো বলি হয়, তাই এখানে বলির খুঁটিটা তৈরি করে নিচ্ছিল। এখন দুপুর 1:30টার মতন বাজে। আমি একবার মন্দিরে এলাম, দেখলাম মা কালীকে গয়না পরানো হয়ে গেছে, মা কালীকে বেদির উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আর ওই যে কাকিমা ঘরটা মুছে নিচ্ছে। তারপর আলপনা দেওয়া হবে মন্দিরে। মন্দিরে আড্ডা দিয়ে এসে দেখি এখানে মিঠু পিসি মানে রাজা দাদার পিসিমণি আর মুনিয়া দিদি, মিঠু পিসিমণির মেয়ে, এসেছে আমাদের বাড়ি। আর এখানেও এখন জমিয়ে আড্ডার আসর বসেছে। তবে এখানে এখন আর আড্ডার আসরে যোগদান করলে চলবে না, অনেকটাই বেলা হয়ে গেছে। পিসিমণিরা তো কালী পুজোর উপোস করেছে, তাই ওরা তো ভাত খাবে না, তবে আমাদের তো ভাত খেতে যেতে হবে। তাই গল্পের আসরে আর না বসে আমি, দিদি আর বোনপো পিসেমশাই মিলে ভাত খেতে চলে গেলাম। তবে দিদি ভাত খাবে না, দিদিরও উপোস আছে, দিদি ধুনো পোড়াবে। ও শুধু আমাকে কোম্পানি দেওয়ার জন্য আমার সঙ্গে গেল। যে দিদির ছেলে আমার বোনপো, আর আমি বোনপোর মিষ্টিমানি। এখানে এখন আদরের পর্ব শেষ হচ্ছিল না। ছোটো ঠাকুমার বাড়ি চলে এসেছি। এসে দেখি এখানে কাকিমা বেলপাতা ছাড়াচ্ছে, পুজোর জন্য বাকি যে আরও বেলপাতা লাগবে সেগুলো এখন কাকিমা ছাড়াচ্ছে। কাকিমা হচ্ছে ছোট দাদু ছোট ছেলের বউ। এই যে আমরা বসে পড়েছি, এটা হচ্ছে আমার একটা বুনঝি, তনয় দিদির মেয়ে। তনয় দিদি হচ্ছে আমার একটা বড় মার মেয়ে। এদিকে আমার মেজো পিসে মশাই আর বোনপো বসেছে, আর এদিকে আমি আর ওই গজু মামিমার মেয়ে
আমার বুনু, আর ওই দিকে বসেছে আমার বুনঝি। আজকের মেনুতে ছিল শুক্তো, ডাল, আলু পোস্ত আর মাছের ঝাল টক। হচ্ছে তিথি, পূজা দিদির মামিমার মেয়ে। আগের কালী পুজোর ব্লগে তো তোমরা দেখেইছো গোজু মামিমাকে, এটা হলো গোজু মামিমার মেয়ে। আর তিথির একটা ভাইও আছে, যারা কালী পুজোর আগের ব্লগটা দেখেছো তারা তিথির ভাইকে চিনতে পারবে। ওই যে কালী মন্দিরে ছাগল ছানা নিয়ে খেলা করছিল, ওটাই তিথির ভাই। এই যে আমাদের ছোট্ট সুন্দরী, সে মাছ বেছে খেতে পারে না, তাই তাকে একটু মাছটা বেছে দিচ্ছিলাম। ছোট মানুষ তো, মাছটা একটু বেছে দিলে খেতে সুবিধা হয়। আজকে রাতেই তো কালী পুজো, তাই ভোজ খেয়ে এসে এখন দিদির হাতে নেল পলিশ লাগাতে বসে গেছি। সে নেল পলিশ লাগিয়ে আসতে ভুলে গেছে। আর তার সঙ্গে চলছে হাজারো টপিকের গল্প। আর এই কোয়েল দিদির কালী পুজোয় প্রতিদিনের রেডি হওয়ার দায়িত্বটা আমার উপরেই থাকে। শাড়ি পরানো থেকে সাজানো, চুল বাঁধা, সব দায়িত্বটাই ও আমার উপরেই দেয় প্রতি বছরই। আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, ছিলাম তো একটু দুপুরে শুয়ে রেস্ট নেবো, কিন্তু সে কি আর বাড়িতে লোক এলে রেস্ট হয়? তখন মনে হয় বাকি যে গল্পগুলো আছে সেগুলো আগে সেরে নিই। তাই এখন দিদির কোলে শুয়ে শুয়ে আদর খাচ্ছি। কোয়েল দিদি আমাদের বাড়িতে এলেই আমার সেবায় একদম মগ্ন হয়ে যায়। ঘুমাবো কি, দিকে দেখি চৈতি দিদি আর সৌরভদা এখন এলো। ওদের আসার কথা ছিল 12টায়, কিন্তু এখন প্রায় 3:45 মতন বাজে, ওরা এখন এলো। প্রথমে তো বলেছিল সকাল 10টায় আসবে, তারপর সেই টাইমটা চেঞ্জ হয়ে হলো 12টা, তারপর এখন শেষমেশ 3:45টায় এলো। তাই আমার একটু অভিমান হয়েছিল, তাই আগে এসে এখন আমাকে মানাচ্ছে। ওই যে সৌরভদা, এ তো আমি রেগে আছি বলে একটু ভয়ে ভয়ে ঘরে ঢুকছিল। তবে দিদি আর দাদার সঙ্গে ওই দূর থেকেই রাগারাগি করা যায় ওই ফোনে, তবে সামনে একবার চলে এলে কি আর রাগ করে থাকা যায়? এই পুজো মানেই জমিয়ে খাওয়া দাওয়া, সাজুগুজু করা, ঘোরা, আনন্দ করা, আর সবচেয়ে বড় পার্ট সবার সঙ্গে বসে আড্ডা দেওয়া সারাক্ষণ। তাই আমরা চেয়ারে বসে, নিচে বসে আড্ডা দেওয়া আবার শুরু করে দিয়েছি। আর ওইদিকে বাবা ঘুম থেকে উঠে এলো আড্ডায় জয়েন করবে বলে। আর বাঙালির আড্ডায় একটু চা থাকবে না, সেটা কি করে হয়? তাই আমি এখন সবারই জন্য চা বানাতে যাচ্ছি রান্নাঘরে। 10-11 কাপের মতো চা বানাতে হবে। আর এদিকে চা বানাতে এসে সসপ্যানটাকে গিটার ভেবে, আর কি বুঝতেই পারছো কি করছি। যে কদিন এরকম অনেক অদ্ভুত রকমের কাণ্ড তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে দিদি বোনরা একসঙ্গে এক হলে যা হয় আর কি, কাদের হয় আমরা জানি না, কিন্তু আমাদের তো সারাক্ষণ এরকম চলতে থাকে। আর এই যে বুনপো চলে এসেছে আমাদের এই পাগলামিতে জয়েন করবার জন্য। যেই একটু ক্যামেরা থেকে সরেছি, এই যে আমার দিদি নাটক করতে শুরু করে দিয়েছে। দেখো কী সব করছে একটু সরলেই। আর ওইদিকে বুনপো রান্নাঘরেই খেলার বল নিয়ে চলে এসেছে। ও আসলে একটু বারান্দায় খেলছিল, কিন্তু আমাদের এইসব গল্প টল্প দেখে ও আর থাকতে পারেনি, তাই ও চলে এসছে। বলছি যে চায়ে আদা দিয়েছি, এলাচ দিয়েছি, গোলমরিচ দিয়েছি, চিনি দিয়েছি, জল দিয়েছি, আর কিছু দেবো? পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে একটু মিট মশলা দিয়ে দিই, তাহলে রাতে রুটির সঙ্গে একেবারে খাবো। এবারে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে করে দিই। এমনি তোর মুখটা দেখে একটু ধনে পাতা দিয়ে দিই। গোদরেজের এটাও মিশিয়ে দে, কালারটা ভালো আসবে। কালারটা ভালো আসবে। লিখেছে না রিচ ক্রিমি। আচ্ছা, এক ফোঁটা করে পড়ে গেছে, আদার তো বুঝতে পারবি। সবাই রিঅ্যাকশন তো সত্যি সত্যি রসুন দিস নাকি রে? আরে এলাচ বুঝতে পারছিলি? মানে চা বানিয়ে খাওয়া ওরা বলবে এরা
দয়া করেছে চাটা উতলে পড়ে। হ্যালো গাইস, চা করতে গিয়ে আমি বারবার উতলে এরকম হতেই থাকে। একটা মিউজিক দিয়ে দিস। আমার এই গলাটা আর এই কথাগুলো দয়া করে রাখিস না, তো সাবস্ক্রাইবার কমে যাবে। তোকে দেখেই ইনকাম করবো। এই যে ঢালবো, ঠিক করে ঢালিস, একটা যে কাপের বাইরে চলে যায় আবার দেখ কায়দা করতে সার্জারি হাসাবো না। আর ওইদিকে গল্পের আসরে বসেই বড় পিসিমণি আর আমার মা মিলে লুচির আটাটা মেখে নিচ্ছিল। আজকে তো বাড়ির অনেকের উপোস। বাড়ির যারা উপোস করে আছে তারা আগে অঞ্জলি দেবে, তারপর মা কালীর ভোগ খাবে, তারপর এমনি খাবার খাবে। সন্ধেবেলায় দিদি আবার আসবে, আর দিদির তো সামনে বিয়ে হয়েছে, তাই দিদি চলে যাচ্ছে আবার। কাল থেকে এসে থাকবে আমাদের বাড়িতে। ওই বিকাল 5:30টার মতো বাজে, ও একবার বাড়ি যাচ্ছে, বাড়ি থেকে আবার রেডি হয়ে সন্ধে নাগাদ আসবে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।